সম্প্রতি সময়ে দক্ষিণ কোরিয়ার কর্মরত বাংলাদেশি শ্রমিকদের একটি অংশ অভিযোগ তুলেছেন চুক্তিভিত্তিক বেতনের বাইরে আবাসন, খাবার, বীমা ও প্রশাসনিক খরচের নামে মাসিক বেতন থেকে উল্লেখযোগ্য অংশ কেটে নেওয়া হচ্ছে। এই অভিযোগের প্রেক্ষিতে কয়েকজন শ্রমিক আইনি সহায়তা নিয়ে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছেন। ফারজানা মিথিলার প্রতিবেদনে বিস্তারিত। দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শ্রমিকরা মূলত কাজ করেন উৎপাদন শিল্প, কৃষি, মৎস্য ও নির্মাণ খাতে। অধিকাংশই যান সরকারের এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের আওতায়, যা পরিচালিত হয় মিনিস্ট্রি অব এমপ্লয়মেন্ট অ্যান্ড লেবারের তত্ত্বাবধানে। এই ব্যবস্থায় শ্রমিকদের নির্দিষ্ট ন্যূনতম মজুরি, কর্মঘণ্টা ও ওভারটাইমের হার নির্ধারিত থাকে। কিন্তু শ্রমিকদের অভিযোগ, বাস্তবে অনেক ক্ষেত্রে নিয়োগকর্তা চুক্তির শর্ত পুরোপুরি মানছেন না। বিশেষ করে আবাসন খরচের নামে বেতন থেকে কেটে নেওয়া অর্থ নিয়ে প্রশ্ন উঠেছে। শ্রম আইন অনুযায়ী নিয়োগকর্তা যদি ডরমিটরি বা আবাসন সুবিধা দেন, তার জন্য নির্দিষ্ট সীমার বেশি অর্থ কেটে নেওয়া বৈধ নয়। কিন্তু কিছু ক্ষেত্রে সেই সীমা অতিক্রমের অভিযোগ এসেছে। আরেকটি বড় ইস্যু হলো ওভারটাইম। দক্ষিণ কোরিয়ায় নির্ধারিত কর্মঘণ্টার বাইরে কাজ করলে অতিরিক্ত মজুরি পাওয়ার কথা, তবে শ্রমিকদের দাবি ওভারটাইম ঘন্টা হিসাব না করা বা কম দেখানোর মাধ্যমে বেতন কম দেওয়া হচ্ছে। এতে মাসিক আয়ে বড় পার্থক্য তৈরি হচ্ছে। আইনি লড়াইয়ে যুক্ত শ্রমিকদের পক্ষে স্থানীয় শ্রম অধিকার সংস্থা ও আইনজীবীরা বলছেন, শ্রমিকরা যদি বৈধ ভিসা ও চুক্তির আওতায় থাকেন, তবে তাদের অধিকার সুরক্ষিত। অভিযোগ প্রমাণিত হলে নিয়োগকর্তার বিরুদ্ধে জরিমানা বা ক্ষতিপূরণের আদেশ আসতে পারে। বাংলাদেশ দূতাবাসও বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। কনসুলার সহায়তার মাধ্যমে শ্রমিকদের আইনি প্রক্রিয়া সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে অনেক শ্রমিক ভাষাগত সীমাবদ্ধতা ও চাকরি হারানোর আশঙ্কায় সরাসরি অভিযোগ করতে দ্বিধা করেন। বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ কোরিয়ায় ন্যূনতম মজুরি প্রতি বছর সমন্বয় করা হয় এবং তা তুলনামূলকভাবে এশিয়ার অনেক দেশের চেয়ে বেশি। ফলে সেখানে কাজ করা এখনো অর্থনৈতিকভাবে আকর্ষণীয়। কিন্তু যদি চুক্তি বাস্তবায়নে স্বচ্ছতা না থাকে, তাহলে আয় কমে গিয়ে শ্রমিকদের সেভিংস কমে যেতে পারে। আইনজীবীরা পরামর্শ দিয়েছেন, চুক্তিপত্রে বেতন, ওভারটাইম, আবাসন ও অন্যান্য কর্তনের শর্ত পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে। ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে বেতন গ্রহণ করলে হিসাব প্রমাণ করা সহজ হয়। শ্রম অধিকার কর্মীরা বলছেন, বিষয়টি শুধু কয়েকটি প্রতিষ্ঠানের নয়, বরং সিস্টেম মনিটরিং জোরদার করা জরুরি। শ্রমিকদের সচেতনতা বাড়াতে ও প্রি ডিপারচার ট্রেনিংয়ে চুক্তির শর্ত ব্যাখ্যা করা প্রয়োজন। এই আইনি লড়াইয়ের ফলাফল ভবিষ্যতে দক্ষিণ কোরিয়ার কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য দৃষ্টান্ত তৈরি করতে পারে। অভিযোগ প্রমাণিত হলে ক্ষতিপূরণ ও বকেয়া বেতন আদায়ের সম্ভাবনা রয়েছে। আর যদি অভিযোগ খারিজ হয়, তবুও শ্রমবাজারের স্বচ্ছতা নিয়ে নতুন আলোচনা তৈরি হবে। সব মিলিয়ে দক্ষিণ কোরিয়ার কাজ করা বাংলাদেশি শ্রমিকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়। বেতন কর্তন সংক্রান্ত এই আইনি পদক্ষেপ দেখাবে চুক্তির বাইরে গিয়ে কোনো কর্তন করা হলে তার বিরুদ্ধে লড়াই করার সুযোগ আছে। ভয়েস অব বাংলা, ইন্টারন্যাশনাল ডেস্ক।